আমরা নাকি 15 বছর 15.5 বছর আওয়ামী লীগকে বাতাস করেছি। মিথ্যার একটা সীমা থাকা দরকার, এ কোনো সীমাও নাই। এটা কি বড় একটা রান্দাবাড়ি খেলা নাকি? এটা একটা দেশ। আপনার আমার সিদ্ধান্তের কারণে, আপনার আমার ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষ জীবন বিপন্নের পথে চলে যেতে পারে। কি হাসতামশা নাকি? 53 বছর স্বাধীন হয়ে গেল, এই দেশটা আজকে বিশ্বের ভিতরে 5 বার চোরের দিক থেকে ফাঁস হলো, দুর্নীতির দিকে ফাঁস হলো। আজকে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হলো। আমাদের দেশের প্রায় 28 লক্ষ কোটি টাকার উপরে সেখানে আওয়ামী লীগের সময় বিদেশে পাচার করলো। শুধু ভূমিমন্ত্রী তার বাড়ির সন্ধান পাওয়া গেল 3টা দেশের ভিতরে 620টা বাড়ি। এই দেশের কি আমি সন্তান না? এই দেশ নিয়ে আমি চিন্তা করব না? এই দেশের ভালো আমি চাবো না? না আমি এখানে রাজনীতি করব যে আমার ব্যক্তি স্বার্থ, আর এখান থেকে টাকা বিদেশে পাচার করে বস্তা ভরে তারপর কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করব, এইটা কি আমার রাজনীতির উদ্দেশ্য? তারপরেও পরিষ্কার কথা হলো এতটুকুই, আওয়ামী লীগ তো আমাদেরকে আর প্রতিপক্ষ মনে করতো না। কি প্রতিপক্ষ মনে করতো? তাদের প্রতিপক্ষ ছিল বিএনপি সহ তাদের সঙ্গে যারা জড়াই আছে। তাই মানুষ ঘায়াল করে কি প্রতিপক্ষকে না 4-5 ওই 6-7 নম্বর 10 নম্বরের লোকদেরকে। ওরা মনে করছে ব্যাপার কি আমরা কি তাদের প্রতিপক্ষ ছিলাম? আমরা কি ক্ষমতায় যাওয়ার মতো ওরা আমাদেরকে কোনো সময় চিন্তা করছে? চিন্তাই তো করে নাই, কারণ ওই লাইনেই তো আমরা নাই। দেখুন ইউনূস সরকার এখন যাদেরকে নিয়ে যায় এনসিপি, বিএনপি, জামাত, সেখানে আমাদেরকে কোনো হিসাবে ধরে? তাই হিসাবে না ধরলে আমাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের কল্যাণের পক্ষে আমরা কথা বলতেই থাকবো। এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। করেন, যদি দেশ ভালো হয় আমাদের তো কোনো দুঃখ নাই, কিন্তু আমরা যেটা ভালো মনে করছি বলতেই থাকবো। এই জন্য আপনারা জানেন ঐক্যমত্য কমিশনে সেখানে এই পিআর পদ্ধতি নির্বাচনের ব্যাপারে আমরা বারবার বলেছি যে আপনারা এটা আলোচনার টেবিলে নিয়ে আসেন, কিন্তু যারা ওখানে দায়িত্ব পালন করেছে তারা এটা নিয়ে আসে নাই। এমনকি আমরা আমাদের পক্ষ থেকে চিঠি দিয়েছি, চিঠির কোনো মূল্যায়ন করে নাই, বরঞ্চ তারা এইটাকে মূল্যায়ন না করে আমাদেরকে বাধ্য করে রাস্তায় নামিয়েছে আওয়াজ তোলার জন্য। আওয়াজ তুলতেছি। আমাদেরকে কেউ সমালোচনা করে দেশকে ধ্বংস করার এই পথে কেউ যায়েন না। এরা কোথার থেকে আসলো? 15 বছর পর্যন্ত আওয়ামী লীগকে পাখা দিয়ে বাতাস করছে। এরপরে আমাদের বিরুদ্ধে আবার কি শুরু হলো যে এরা কি একটা পিআর খায় না মাথায় দেয়, এইটা আবার দাবি করছে। আবার এরা এই জুলাই সনদ এইটা আবার আইনি স্বীকৃতি চাচ্ছে। এখন দেশকে অশান্তি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। কি মাঠে কথা আছে না? আজকে দুঃখ হয়, দুঃখ হয় এর জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। এর অর্থ এটা না যে আমাদের যাওয়ার সুযোগ ছিল না, আমাদের কিন্তু বহু সুযোগ ছিল। আওয়ামী লীগও কিন্তু আমাদেরকে বহু অফার দিয়েছিল, এই ক্ষমতার অংশীদার হওয়ার ব্যাপারে প্রস্তাব রেখেছিল। বিএনপিও কিন্তু দিছিল, জাতীয় পার্টি সহ অন্য আদার্স তারাও কিন্তু দিয়েছে। কিন্তু আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করা। আর এই কল্যাণ রাষ্ট্র তৈরি হওয়ার নীতি আদর্শ হলো ইসলাম। এই জন্য আমি সকল গুজার আহ্বান জানাবো, আমাদেরকে এই কথা বলে যদি দেশ সুন্দর হয় আমাদের কোনো দুঃখ নেই। কারণ 53 বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমাদের সকলের কাছে পরিষ্কার দিনের মতো। সেই নির্বাচন আপনারা দেখেছেন, দিনের ভোট রাতে বাক্স ঢুকায় না অবাস্তব? আচ্ছা, সেখানে জোর জবরদস্তের মাধ্যমে সেন্টারগুলো দখল করে তাদের ভোটগুলো বাক্সে ঢুকিয়ে আবার ঘোষণা করে যে খুব ভালো নির্বাচন হয়েছে না, আমরা জানি না। এরপরে এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বহুত মা সন্তানকে হারিয়েছে, অনেক মানুষ জীবনের তরে পঙ্গু হয়েছে, ভোটাররা তাদের ভোট নির্বিঘ্নে দিতে পারে নাই। এখন আমরা 53 বছর পর্যন্ত যে পদ্ধতি দেখেছি
আমরা তো সংস্কারের কথা বলেছি, সবাই সংস্কার চায়, তাই মৌলিক সংস্কারের ভিতরে উল্লেখযোগ্য একটা মৌলিক সংস্কার হলো নির্বাচন পদ্ধতি। এই জন্যই আমরা কিন্তু এই প্রস্তাব রেখেছি, পিআর পদ্ধতির নির্বাচন আমরা 2008 সালে 14 সালে না 8 সালে যখন জাতীয় নির্বাচন হয়েছিল, তখন আমি টেলিভিশনে ভাষণ দিয়েছিলাম। সেই ভাষণটা তো এখনো মিডিয়ার মধ্যে আছে। তখনই কিন্তু আমরা পরিষ্কারভাবে এই পিআরের কথা বলেছি। এর জন্যে এই মারামারি, এই কাটাকাটি, এই হিংসাত্মক যে আচরণগুলো এবং সেন্টার দখল করে বাক্স তাদের পক্ষে ভরে নেওয়া, গুন্ডামি তাণ্ডব, কালো টাকার দৌরাত্ম্য, আর সাথে সাথে একটা কথা মনে রাখা, এখন আমি এই দেশের সন্তান, আমি এই দেশের নাগরিক। এই দেশ কিতে সুন্দর হবে এটা যদি আমরা দেখি, বা আমরা রাজনৈতিক দল একটা সুন্দর ফর্মুলা যদি আমাদের মাথায় আসে, এটা বলা আমাদের জন্য দোষ? আচ্ছা বলেন তো, দোষ? তারপরে আমরা বলছি যে আপনারা এটা মানেন না। কারা মানেন না? তারাই যারা ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থকে অগ্রাধিকার দেন, তারাই কিন্তু এই পদ্ধতি মানতে চায় না। কারণ হলো, এখন যে গতানুগতিক যে নির্বাচন ধারাটা আছে, এই নির্বাচন পদ্ধতিতে 30-35% যদি ভোট পেয়ে যায়, তখনই তারা সরকার গঠন করে ফেলে। আর বাহিরের থাকলো কত 60-65% মানুষ, তাদের মতামতের কোনো মূল্যায়নই হয় না। তখন রাস্তার ভিতরে অরাজকতা, হরতাল, অবরোধ, ভাঙচুর, জ্বালাও পোড়াও, দেশটা অশান্তির ভিতরে চলতে থাকে। আর যখন পিআর পদ্ধতি নির্বাচন, প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে, প্রতিটা ভোটারের ভোট পচবে না। এরপরে আপনারা জানেন যে এই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সব দলের প্রতিনিধি তখন সংসদে যাওয়ার সুযোগ থাকে। যখন সুযোগ থাকবে, সব দলের লোক যখন সংসদে আছে, তখন আবার আন্দোলন সংগ্রাম রাস্তায় করবে কারা? তাদের তো প্রতিনিধি আছেই, তারা তখন কথা বলছে, কথা বলার সুযোগ পেয়েছে। তাহলে সেখানে তো তাদের হরতাল, অবরোধ, এখানে তো রাস্তায় আর কোনো প্রয়োজন হয় না। এই জন্য এই পিআর পদ্ধতির মাধ্যমে আমরা দেখেছি বিগত দিনে যে সরকারগুলো গঠন করেছে, যখন তারা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার পেয়ে যায়, এরপরে সংবিধান পরিবর্তন করার যখন তারা ম্যান্ডেট পেয়ে যায়, তখন তারা কিন্তু অন্য যত এমপি থাকুক সংসদে, তাদের কথার কোনো মূল্যায়ন থাকে না, বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন থাকে না। ওরা যা কয় বলুক, রাত্র দিনের দিন ওই পাশে থাকুক, আমরা যা বলছি পাশ করার তো সংবিধানে নিয়মই আছে, আমরা আমাদের পাশ করে নিলাম। তখন দেশ সুন্দর চলে? আর এই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার গঠন করা বা এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগটা কম থাকে। এরপরে এই পিআর পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হওয়ার প্রবণতা বন্ধ থাকে। এই জন্য আমরা পিআর পদ্ধতি দাবি করেছি। এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। করেন, যদি দেশ ভালো হয় আমাদের তো কোনো দুঃখ নাই, কিন্তু আমরা যেটা ভালো মনে করছি বলতেই থাকবো। এই জন্য আপনারা জানেন ঐক্যমত্য কমিশনে, সেখানে এই পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারে আমরা বারবার বলেছি যে আপনারা এটা আলোচনার টেবিলে নিয়ে আসেন, কিন্তু যারা ওখানে দায়িত্ব পালন করেছে তারা এটা নিয়ে আসে নাই। এমনকি আমরা আমাদের পক্ষ থেকে চিঠি দিয়েছি, চিঠির কোনো মূল্যায়ন করে নাই, বরঞ্চ তারা এইটাকে মূল্যায়ন না করে আমাদেরকে বাধ্য করে রাস্তায় নামিয়েছে আওয়াজ তোলার জন্য। আওয়াজ তুলতেছি। এটা কি মনে একটা রান্দাবাড়ি খেলা নাকি? এটা একটা দেশ। আপনার আমার সিদ্ধান্তের কারণে, আপনার আমার ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষ জীবন বিপন্নের পথে চলে যেতে পারে। কি হাসতামশা নাকি? 53 বছর স্বাধীন হয়ে গেল, এই দেশটা আজকে বিশ্বের ভিতরে 5 বার চোরের দিক থেকে ফাঁস হলো, দুর্নীতির দিকে ফাঁস হলো, আজকে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হলো। আমাদের দেশের প্রায় 28 লক্ষ কোটি টাকার উপরে সেখানে আওয়ামী লীগের সময় বিদেশে পাচার করলো। শুধু ভূমিমন্ত্রী তার বাড়ির সন্ধান পাওয়া গেল 3টা দেশের ভিতরে 620টা বাড়ি। এই দেশের কি আমি সন্তান না? এই দেশ নিয়ে আমি চিন্তা করব না? এই দেশের ভালো আমি চাবো না? না আমি এখানে রাজনীতি করব যে আমার ব্যক্তি স্বার্থ, আর এখান থেকে টাকা বিদেশে পাচার করে বস্তা ভরে তারপর কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করব? এইটা কি আমার রাজনীতির উদ্দেশ্য? এইটা পরিবর্তনের জন্যই আমরা আলোচনা করছি। তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের
মিথ্যাকে সত্য এরকম বানিয়ে, সত্যকে মিথ্যা বানিয়ে তারপর আমরা নাকি 15 বছর 15.5 বছর আওয়ামী লীগকে বাতাস করেছি। মিথ্যার একটা সীমা থাকা দরকার, এ কোনো সীমাও নাই। বরঞ্চ আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের যে তাণ্ডব, বিভিন্ন সময় ইতিহাস পড়ে দেখেন যে আমাদের প্রোগ্রামগুলো সারা দেশে প্রায় বন্ধ করে দিছিল না, বিভিন্ন জায়গায় দেয় নাই। এমনকি চরমোনাইতে ইউনিয়ন নির্বাচনে সেখানে এই আওয়ামী লীগ ওরা নিজেরা নিজের অফিস ভেঙ্গে আমাদের বিরুদ্ধে তারপর কেস দেয় নাই, কেস এখনো ওঠে নাই, এখনো চলছে। এইবার বরিশালের তাণ্ডব তো জানেনি, এইবার সারা দেশের ভিতরে কি অবস্থা এটা তো সবই জানেন। তারপরেও পরিষ্কার কথা হলো এতটুকুই, আওয়ামী লীগ তো আমাদেরকে আর প্রতিপক্ষ মনে করতো না। কি প্রতিপক্ষ মনে করতো? তাদের প্রতিপক্ষ ছিল বিএনপি সহ তাদের সঙ্গে যারা জড়াই আছে। তাই মানুষ ঘায়াল করে কি প্রতিপক্ষকে না 4-5 ওই 6-7 নম্বর 10 নম্বরের লোকদেরকে। ওরা মনে করছে ব্যাপার কি আমরা কি তাদের প্রতিপক্ষ ছিলাম? আমরা কি ক্ষমতায় যাওয়ার মতো ওরা আমাদেরকে কোনো সময় চিন্তা করছে? চিন্তাই তো করে নাই, কারণ ওই লাইনেই তো আমরা নাই। কারণ ইউনূস সরকার এখন যাদেরকে নিয়ে যায় এনসিপি, বিএনপি, জামাত, সেখানে আমাদেরকে কোনো হিসাবে ধরে? তাই হিসাবে না ধরলে আমাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের কল্যাণের পক্ষে আমরা কথা বলতেই থাকবো। এইটাই হলো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমাদেরকে কেউ সমালোচনা করে দেশকে ধ্বংস করার এই পথে কেউ যায়েন না, এটা আমি অনুরোধ করছি। আসেন 5ই আগস্টের পরে দেশ সুন্দর করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ কিন্তু 53 বছর আসে নাই। আর মানুষ কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের দেশ পরিচালনা দেখেছে। নতুনভাবে তারা দেশে আসার পরে আবার আমাদের জন্য কি মধু দিবে এই সিগন্যাল কিন্তু 5ই আগস্টের পরে এর সব দেওয়া শেষ। নতুনভাবে আর কোনো সিগন্যাল নাই, আর নতুনভাবে কিছু দেওয়ারও কিছু নাই। সেই হিসেবে বলবো, আসেন এই দেশকে পরিবর্তনের জন্য, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই কনফারেন্সে আমি সকলকে অনুরোধ করব, আসেন আমরা এই নীতি আদর্শ ইসলামটাকে একটু রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা একটু দেখি। দেখেন মানুষ আসলে শান্তি পায় না মানুষ অশান্তি পায়, এটা একটু পরীক্ষাও তো দরকার আছে। এই আশাবাদ এবং এই অনুরোধ এবং এই দাবি আপনাদের সকল সামনে রেখে আমি আপনাদের জন্য দোয়া করি। আর ইসলামের পক্ষে যে আমরা একটা বাক্স পাঠাবার ঘোষণা দিয়েছি, আমরা যেন একটা বাক্স পাঠানোর ব্যাপারে পরিবেশ তৈরি করতে পারি, এই দোয়াটাও আমরা চাচ্ছি, দোয়াটাও করছি। আর এখন এর বিভিন্ন ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চললেও আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ কবুল না করবে তো হবে না। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমার মালিক জানে যে কখন কি করতে হবে। আমরা তো চেষ্টা করছি, দোয়া করছি, আর মালিক ষড়যন্ত্রকারীদের ওদের চেয়েও বড় কৌশলী হলো আমার আল্লাহ। ওই ষড়যন্ত্র কোনো কাজ হবে না। আমরা আমাদের ইখলাসের উপরে থেকে পরামর্শ ভিত্তিক আমরা যে কাজ করতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কবুল করুক। আলোচনার ভিতরে কেউ কষ্ট পাইলে এইটা মনে রাখেন না, ভুল হইলে ধরাই দিয়েন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল্লাহ।